সবাইকে স্বাগত জানাচ্ছি ইয়েস্টারডেজ ফোন কলের নতুন এপিসোডে। আজকের বিষয় পোয়েট অ্যাজ এ স্ট্রেঞ্জার, কবি যখন আগন্তুক। আমি কথা বলবো আজকে আমার বন্ধু সিমি, কবি এবং গবেষক আসমাউল হোসনার সাথে। সিমি, কবি হিসেবে তুমি পারফর্ম করা বা পাবলিশ করা সেটা শুরু তো ঢাকা থেকেই, কিন্তু আমরা আজকের আলাপটা শুরু করব তোমার নতুন জার্নি থেকে। যখন তুমি ঢাকা থেকে দিল্লি গেলে সাউথ এশিয়ান ইউনিভার্সিটিতে সোশিওলজি পড়তে, তোমার সেকেন্ড মাস্টার্স, এবং সেইখানে যে তোমার কবি হিসেবে আসলে একটা নতুন যাত্রা শুরু হলো আমি যতদূর জানি, সেখান থেকে একটু শুরু করি। আচ্ছা, তো দিল্লিতে আমার আগে হচ্ছে ঘুরতে যাওয়া হয়েছে, লাইক ওটা হচ্ছে গিয়ে ধরো ট্রানজিট ফ্লাইট ছিল অল্প সময়ের জন্য, বাট প্রপারলি দিল্লিতে যাওয়া ওটাই আমার প্রথম, যখন আমি মাস্টার্স করতে যাচ্ছি। সো এক ধরনের একটা এক্সাইটমেন্ট ছিল, নতুন একটা জায়গায় একা পড়তে যাচ্ছি। আবার অত বেশি শঙ্কা, কনসার্ন কিংবা থাকে না একটা নতুন জায়গায় যাওয়ার ফিয়ার, ওটা অত বেশি কাজ করছিল না। মনে হচ্ছিল বাসা খুব কাছে আছে, আমরা অত বেশি দূরে যাচ্ছি না। এক ধরনের কালচারাল সিমিলারিটিস আছে, ওই কালচারাল সিমিলারিটিসটা এক ধরনের কমফোর্ট হিসেবে কাজ করছিল। বাট সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা ছিল, সো আমি তো সবসময় নিজেকে মনে করি লাইক আমি খুব বাউন্ড বলে। আমি অনেক আগে থেকে সবসময় প্রচুর ট্রাভেল করি, ঘোরাঘুরি করি। সো প্রচুর সলো ট্রাভেলিং এর এক্সপিরিয়েন্সেস আমার আছে, অনেক জায়গায় গিয়েছি। সো এইবার যখন দিল্লি যাচ্ছিলাম, সো আমি জানি যে আমি 2 বছরের জন্য যাচ্ছি। সো আগের ট্রাভেলিং এর যখন যাওয়া ছিল, আমি 1-2 সপ্তাহের জন্য যাচ্ছি, 15 দিনের জন্য যাচ্ছি। সো ওই সময় শুধু আনন্দের অংশটা কাজ করতো, এই যে ছেড়ে যাওয়ার যে অনুভূতি ওইটা কাজ করতো না। বাট এবার যখন আমি 2 বছরের জন্য যাচ্ছি পড়তে, সো তখন আমার হচ্ছে গিয়ে ওই আনন্দ, এক্সাইটমেন্টের থেকেও বেশি কাজ করছিল যে আমি যাদেরকে ছেড়ে যাচ্ছি, লাইক শহরকে ছেড়ে যাচ্ছি, পরিবারকে ছেড়ে যাচ্ছি, বন্ধু বান্ধবকে ছেড়ে যাচ্ছি। অনেক ধরনের মানুষ ওখানে আছে। অনেক ধরনের মানুষ বলতে আমি শুধু দিল্লিতে যাচ্ছি, আমি শুধু দিল্লির মানুষকে পাবো তা না, কারণ আমার বিশ্ববিদ্যালয়টা যেহেতু সার্কের বিশ্ববিদ্যালয়, সো সার্কের সবগুলা দেশের ছাত্রছাত্রীরা থাকবে। আহ তো আমাদের এখানে ভুটানের স্টুডেন্ট ছিল, নেপালি স্টুডেন্ট ছিল, শ্রীলঙ্কান স্টুডেন্ট, পাকিস্তানি, ইন্ডিয়ান, বাংলাদেশি, মলদ্বীপস, সবগুলা দেশেরই স্টুডেন্ট ছিল। আরেকটা সাইড হচ্ছে গিয়ে এই যে আমি আমার এই যে পরিবার, বন্ধু বান্ধব, কমফোর্ট স্পেস, এই যে এখানে একটা লাইফ আমি ছেড়ে গেলাম। হ্যাঁ, সো আমার এরকম হয়েছে প্রথম 1 মাস প্রতিদিন সন্ধ্যায় ইউনিভার্সিটি ক্যাম্পাসে লনে গিয়ে আমি কান্না করতাম, কারণ আমি সবাইকে মিস করতাম। আমার ফ্যামিলি, আমার ক্যাটস, আমার ডগস, তারপরে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া। নর্মালি একটু রিলেট ঢাকায়। করতে পারি। এই 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 যে এটা আমি বলবো যে এক ধরনের ডিলেমা। আই মিন, সামটাইমস ইউ ফিল দ্যাট ওকে, ইটস আ গুড ডিসিশন টু কাম হিয়ার এন্ড এখানে ভালো এনজয় করতেছো, ইউ আর এক্সপ্লোরিং। ওই ওই এইটা এনজয় করতে করতে হঠাৎ করে খুব লাগে, মানে হঠাৎ করে মনে হয় যে ওকে, হ্যাঁ। হঠাৎ করে লোনলি ফিল করা, হঠাৎ করে সবাইকে মিস করা, এটা এত হুট করে হয়। আমি এখানে এরকম হয় যে আমি নদীর পাড়ে গেছি, এত সুন্দর আমি দেখতেছি, এনজয় করতেছি, হঠাৎ করে মনে হয় যে ওকে, সব ঠিক আছে, বাট দেয়ার ইজ সামথিং মিসিং। ওখানে তো তুমি স্ট্রেঞ্জার যখন গেলে প্রথম, এবং তার মানে কবি হিসেবে তোমাকে একদম নতুন করে শুরু করতে হচ্ছে। তোমার জানতে হচ্ছে যে এখানে আসলে আমি কার সাথে শেয়ার করব, যে আমি কবিতা লিখি বা আমার কবিতা একটা নতুন লিখে আমি কাকে পড়তে দেবো, এগুলো যে নতুন করে খুঁজে বের করতে হয়। আমার কাছে মনে হয় এটার তো এই জার্নিটাও তো আসলে একদিক থেকে একটু একটু চ্যালেঞ্জিং, আবার একই সাথে খুব অ্যাডভেঞ্চারাস বা এক্সাইটিং। তো তোমার তো এই জার্নিটাই আমার পোয়েট হিসেবে যদি শুরু করি, কিরকম? হ্যাঁ, হ্যাঁ। সো পোয়েট হিসেবে আমি দুইটাই জিনিস। হ্যাঁ, ফার্স্টে হচ্ছে গিয়ে পোয়েট হিসেবে লাইক হাউ আই ওয়াজ লাইক এক্সপেরিয়েন্সিং থিংস অ্যারাউন্ড মি। ধরো নতুন একটা শহরে গিয়েছি, সো আমার শুরুর দিকে মনে হচ্ছিল এই শহরটা খুবই রুড, এই শহরটা খুবই রসকসে, এই শহরটা অনেক বেশি যান্ত্রিক। তো আমার জন্য ওইটা একটা স্ট্রাগল ছিল। তুমি যান্ত্রিক বলতেছো, কিন্তু ঢাকা থেকে যে ঢাকার চেয়েও বেশি মনে হয়েছে? হ্যাঁ, ঢাকার চেয়ে বেশি মনে হয়েছে বলতে লাইক ঢাকার যান্ত্রিকতার মধ্যে, আমি তো অনেক বছর ঢাকায় আছি, সো ঢাকার যান্ত্রিকতা আমার একটা পরিচিত যান্ত্রিকতা। ঢাকায় বের হইলে দেখা যাচ্ছে আমি
মানে 10 জন মানুষ আমার পরিচিত দেখা হয়ে যাচ্ছে। সো এই যে ফিলিংস অফ লাইক নোন, হ্যাঁ, আই নো এভরিথিং অ্যারাউন্ড মি, আর ওখানে গিয়ে তো ওই লাইক অল আর স্ট্রেঞ্জার্স অ্যারাউন্ড ইউ, সো ইউ আর আ নোবডি। সো এই যে নোবডি হিসেবে এক্সপেরিয়েন্স করা, দ্যাটস এ ডিফারেন্ট পার্সপেক্টিভ। হ্যাঁ, ওই ইয়াটা ছিল। বাট কবি হিসেবে আমি বলবো শুরুর দিকে, সো যেহেতু আমি একটা একাডেমিয়ার মধ্যে ছিলাম, আমার আশেপাশে আমার সারাউন্ডিংস যারা ছিল ওরা সবাই হচ্ছে গিয়ে আহ কি বলবো স্কলার, এই ধরনের মন মানসিকতার মধ্যে ছিল। সো ওদের সাথে শুরুর দিকে হচ্ছে গিয়ে আহ আমি আমার ক্লাসমেটস যারা ছিল কিংবা যাদের সাথে আমি হ্যাং আউট করতাম ওদের সাথে মানে ওদের সাথে শেয়ার করা। সো তারপর দেখা গেল ওদের মধ্যে অনেকে হচ্ছে গিয়ে দে অ্যাপ্রিসিয়েট পোয়েট্রি। সো দেন ওরা বললো হ্যাঁ তোমার একটা কবিতা পড়ো, মানে আমরা বিকালবেলা লনে বসে আছি, লনে বসে চা খাচ্ছি। সো বললো হ্যাঁ সিমি তুমি তো বলেছিল লিখো, দেখি তোমার একটা কবিতা পড়ো। দ্য ল্যাঙ্গুয়েজ উই হ্যাভ হ্যাড সেটা ছিল কমন ল্যাঙ্গুয়েজ ইংলিশ, ওরাও সবাই ইংলিশে পড়াশোনা করেছে, ইংলিশে কানেক্টিং করতে মানে কানেক্টিং পয়েন্ট ছিল ইংলিশ। সো আমার ল্যাঙ্গুয়েজের মানে আমার পোয়েটিক এক্সপ্রেশনের যে ল্যাঙ্গুয়েজ আমি চুজ করেছি লাইক ইংলিশ, সো এটার কারণে এটা ইজিয়ার ছিল টু কমিউনিকেট, ও কিংবা ওরা যে আমি যে অনুভূতিটা প্রকাশ করেছি ওরাও সেটা ধরতে পেরেছে। দে আর লাইক ইয়েস উই ক্যান রিলেট উইথ দ্যাট, ইট ফেল্ট লাইক ইউ আর টকিং অ্যাবাউট সামথিং উইচ ইজ অ্যাবাউট আস এজ ওয়েল। আমি যেহেতু ইনস্টাগ্রামে পোস্ট করতাম আমার কবিতাগুলা, সো ও ইনস্টাগ্রামে আমার পোস্টে গিয়ে অনেকগুলা কবিতা পড়েছে। সো কবিতা পড়ে তো ও বলল ওর কাছে আমার কবিতার কি ইউনিকনেস ওর কাছে মনে হয়েছে। সো ওর কাছে মনে হয়েছে যে কবিতাটাই ও আমার পড়ে মানে এজ এন ইন্ডিভিজুয়াল পড়ে, ওর কাছে মনে হয়েছে এটা ওকে নিয়ে লেখা। সো পরে এটা আমার কাছে রেলেভেন্ট মনে হয়েছে। যেমন আমি যখন দিল্লি শহরকে নিয়ে একটা কবিতা লিখে পোস্ট করেছি, আমার একজন বন্ধু যে প্রাগে থাকে ওর কাছে মনে হয়েছে এটা ও সিটির সাথে রিলেট করতে পেরেছে। ও আরেকজন বন্ধু যে লন্ডনে ছিল ও বলেছে এটা উপরে ওর কাছে মনে হচ্ছে ও ওর সিটির সাথে রিলেট করতে পেরেছে। কারণ আমাদের যে ব্যাকগ্রাউন্ড স্টোরিজ গুলা সবারই মোরাললেস সেম। সো ওইটা একটা ইন্টারেস্টিং জিনিস ছিল। তো আমি যেহেতু লেখালেখি করতাম, সো যারা সাউথ এশিয়ান কমিউনিটিতে অন্য যারা লেখালেখি করে ইয়াংদের মধ্যে কন্টেম্পোরারি যারা পোয়েট ওদের সাথে আমার কম বেশি যোগাযোগ ছিল আছে। মানে ইটস লাইক এ সার্কেল, একটা নেটওয়ার্কের মাধ্যমে এর মাধ্যমে এভাবে পরিচিত হয়ে যায়। সো লাইক নেপালে আমার পরিচিত কবিরা আছে, ভুটানে আমার পরিচিত কবিরা আছে। সো দিল্লিতে যাওয়ার আগেও আমার দিল্লির পরিচিত কবিদের সাথে ফেসবুকে যোগাযোগ ছিল, ইনস্টাগ্রামে যোগাযোগ ছিল। সো আমি যখন দিল্লিতে গিয়েছি ওই সময় ছিল লাইক করোনার মাঝখানে। সো যে মানে যে ধরনের পোয়েট্রি পারফরমেন্স গুলো যে জায়গাগুলো হয় যেমন ইন্ডিয়ান হ্যাবিটেট সেন্টার, ওখানে পোয়েট্রি পারফরমেন্স হয়। তারপর হচ্ছে ওপেন মাইক পোয়েট্রি যে জায়গাগুলো হয় ওই স্পেস গুলো বন্ধ ছিল করোনার মাঝখানে, ওই সময় এগুলো খোলা ছিল না। সো আমি আমার পার্সোনালি যে নেটওয়ার্ক গুলো ছিল ওদের সাথে হচ্ছে গিয়ে যোগাযোগ করেছি, দেন ওদের সাথে যোগাযোগ হয়েছে, দেখা হয়েছে। তো ওদের শুরুর দিকে যেটা হতো গেট টুগেদার হতো, মানে সবাই কবি, আর কেউ হিন্দিতে কবিতা পড়ছে, কেউ উর্দুতে কবিতা পড়ছে, আমি ইংলিশে কবিতা পড়ছি। বাট ওখানে এরকমও ছিল যারা ইন্ডিয়ান ওরা ইংলিশে লিখে ওরাও পড়ছে। সো এই ধরনের ছোট ছোট গেট টুগেদার গুলাতে হচ্ছে গিয়ে আমার আসা যাওয়া হতো, স্পেশালি উইকেন্ডে। জওহরলাল নেহেরু ইউনিভার্সিটিতে কয়েকটা এরকম গেট টুগেদারে গিয়েছি। তারপর দিল্লিতে ওদের আরো কয়েকটা জায়গায় এরকম গেট টুগেদার গুলো হইতো, ছোট ছোট পকেট স্পেস, ওগুলাতে আমার আসা যাওয়া হতো। তো ওগুলাতে আসা যাওয়া হইতে হইতে ওখানে যে অন্য যারা মানে যে কবিরা ছিল ওদের সাথে যোগাযোগ হয়েছে। তারপরে মানে একটা জিনিস আমি দেখেছি, আমি তো ওদের কাছে তো আই এম আউটসাইডার, রাইট? সো এই যে আউটসাইডার হিসেবে লাইক although I was an outsider, I was never treated as an outsider. I always felt like they appreciated me a lot. সো এই জিনিসটা হচ্ছে কি আমার জন্য অনেক ইন্সপায়ারিং ছিল। সো নতুন একটা শহরে গিয়ে নিজেকে পরিচিত করা কিংবা নিজের একটা কবি হিসেবে আলাদা স্পেস আছে এটাকে প্রকাশ করার জন্য আমি যতখানি চ্যালেঞ্জিং হবে ভেবেছিলাম ওটা ততখানি চ্যালেঞ্জিং হয়নি, কারণ আমি যে সার্কেল কিংবা যে লোকগুলোর সান্নিধ্যে ছিলাম ওরা অনেক একসেপ্টিং ছিল। সো দ্যাট মেড মাই জার্নি ইজিয়ার।
সো ওখান থেকেই আর কি যাত্রা শুরু। দিল্লিতে গিয়েও লাইক যে ধরনের পোয়েট্রি পারফরমেন্স গুলো ওগুলোর সাথে যুক্ত হওয়া, and দিল্লি ন্যাশনাল এই যে মিডিয়ায়। পারফরমেন্স পোয়েট্রি বা পোয়েট্রি পারফরমেন্স পোয়েট্রি, বা এই যে তুমি ওপেন মাইক যে যে এগুলো হয়, বা বিভিন্ন অকেশনস এর কথা বললে, যে অ্যাক্টিভিজমের অংশ হিসেবে পোয়েট্রি, বা হচ্ছে উইমেন্স ডে, বা হচ্ছে নানান ধরনের সেলিব্রেশনের অংশ হিসেবে কবিতা পড়া। আহ, আমি এই কয়েকদিনে, অল্প কয়েকদিনে ওয়েস্টার্ন একটা শহরে থেকে আমার মনে হয়েছে যে এখানে পোয়েট্রিকে পারফরমেন্স হিসেবে দেখার টেন্ডেন্সি ইজ মোর ফ্রিকুয়েন্ট আমাদের ওই দিকের চেয়ে। আমরা কবিতা অবশ্যই, আমি আমি যেমন কবিতা পড়তে পছন্দ করি, বা কবিতা পড়ার নিশ্চয়ই ওইটার সাথে কিছু তুলনা হয় না, কিন্তু এই যে কবিতা শুনতে যাওয়া, আহ, এবং কবিতা শুনে অ্যাপ্রিসিয়েট করা, সবসময় যে পড়ে অ্যাপ্রিসিয়েট করতে হয় তাও না। যে পোয়েট্রির যেমন রিডার থাকে তেমনি লিসনারও থাকে, এবং ওই ওই লাইভ পারফরমেন্স গুলো বা পোয়েট্রি পারফরমেন্স গুলো, নানান ধরনের ইভেন্ট, নানান ধরনের ওপেন মাইক পারফরমেন্স, এইসব জায়গাতে মানুষ যে মনোযোগ দিয়ে শুনছে, সেগুলো হচ্ছে ইনস্ট্যান্ট ফিডব্যাক পাওয়া যাচ্ছে, সেটা তো একদম অন্যরকম। কারণ তুমি কবিতার বই ছাপলে, বা কবিতা পত্রিকায় ছাপা হলো, সেটা আসলে কোথায় কে পড়ছে, কোন শহরে বসে, তুমি জানো না, এন্ড ইউ ডোন্ট ইভেন গেট এনি ফিডব্যাক। তো এই জিনিসটাকে তুমি আসলে কিভাবে দেখো? তোমার কি মনে হয় যে তোমার কি এই পারফরমেন্স এর সাথে যে এক্সপোজার গুলো হলো দিল্লিতে, যে বিশেষ করে ওপেন মাইক বা বিভিন্ন অকেশনস বা অ্যাক্টিভিজমের অংশ হিসেবে, সেটা কি তোমার কবি হিসেবে তোমার চিন্তা ভাবনাকে বা তোমার এক্সপ্রেশনকে কোনোভাবে ইনফ্লুয়েন্স করেছে বা কোনোভাবে চেঞ্জ করেছে? সো আমি নিজে যেমন কবিতা শুধু লিখি তা না, আমি নিজে কিন্তু আমার কবিতা নিজে আবৃত্তি করে আমি আমার সোশ্যাল মিডিয়াতে আপলোড করি, লাইক সেটা ফেসবুকে, সেটা ইনস্টাগ্রামে। মানে আমি নিজে পোয়েট্রি এজ এ পারফরমেন্স, ইটস মানে এটা শুধুমাত্র যে লাইক লাইভ অডিয়েন্সের মধ্যে হতে হবে তা না। আমি লাইক সোশ্যাল মিডিয়া স্পেস ইউজ করেও আমার পোয়েট্রিকে আমি পারফর্ম করি, লাইক ইটস লাইক প্রেজেন্টেশন অফ মাই ওন পোয়েট্রি, রাইট? সো আমরা যদি মানে কবিতার শুরুর দেখে দেখি, সেই হোমারদের সময় থেকে শুরুর দিকে কবিতা কিন্তু পারফরমেন্সই ছিল। মানে এসে ওরাল পারফরমেন্স, সেখান থেকে ধীরে ধীরে লিখিত রূপে এসে এত দূর আসছে, মানে একটা দীর্ঘ জার্নি। সো এই যে পোয়েট্রি এজ এ পারফরমেন্স যখন আমি শুনি, আমার কাছে কিন্তু মনে হয় এটাই তো হওয়ার কথা, দ্যাটস হাউ ইট স্টার্টেড। সো পারফর্ম করতে গিয়ে দুটা জিনিস আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগে। একটা হচ্ছে গিয়ে যখন আমি পারফর্ম করছি, লাইক ইন বিটুইন দ্য পারফরমেন্সেস পিপল আর অ্যাপ্লডিং বিকজ দে আর অ্যাপ্রিসিয়েটিং ইট। সো আমি যখন লাইক এজ এন ইন্ডিভিজুয়াল পারফর্ম করছি, ইট গিভস মি মোর স্পিরিট। ও, like I should do this more. Like it's something touchy. Like একজন শিল্পী যখন স্টেজে গান গায়, সে যে ধরনের অনুভূতি অনুভব করে, আমার কাছে মনে হয়েছে এটাও সেম ধরনের অনুভূতি। আচ্ছা, এই যে বাংলাদেশি কবিতা, এবং বাংলাদেশের, আমি জানি তুমি বাংলা কবিতাও পড়ো অনেক, ইংরেজি কবিতাও পড়ো, আর ইংলিশ লিটারেচারের ছাত্রী তুমি তো, তোমার আসলে ক্লাসিকও পড়া অনেক, বা মডার্ন ক্লাসিক্স গুলো পড়া, সব ওভারঅল কবিতা পড়ার দিক থেকে তোমাকে যদি বলি যে বাংলাদেশের কবিতা, পোয়েট্রি, বাংলাদেশি পোয়েট্রি ইন ইংলিশ টু বি মোর পার্টিকুলার, সেটা নিয়ে তোমার আসলে কোনো ধরনের অবজারভেশন আছে কিনা? যেমন ইন্ডিয়াতে, বেশি দূরে না যায়, ইন্ডিয়াতে, হ্যাঁ ইন্ডিয়াতে হচ্ছে গিয়ে যারা ইংরেজিতে কবিতা লিখে, ওরা মানে ওদের লেখা যতখানি অডিয়েন্সের কাছে অ্যাপ্রিসিয়েটেড কিংবা যতখানি পৌঁছেছে, আমাদের বাংলাদেশে যারা আমরা ইংলিশে কবিতা লিখি, ওটা অতখানি মানে লোকজন জানেই না। ট্রাস্ট মি। মানে থাকে না একটা জিনিস লিখা এবং সেটা প্রচারে বিশ্বাসী হওয়া কিংবা ওইটা প্রচারের জন্য অ্যাকশন নেওয়া। হ্যাঁ। সো আমরা কতখানি আমাদের লেখা প্রচারের জন্য অ্যাকশন নেই, এটা অনেক ইম্পর্টেন্ট। ছোট ছোট কুকুনের মধ্যে থাকি, এক একটা সার্কেলের মধ্যে থাকি। সো আমাদের ওই ছোট সার্কেল থেকে আমরা ধরে নিই দিস ইজ দ্য ওয়ার্ল্ড, বাট দ্যাটস নট দ্য ওয়ার্ল্ড। এর বাইরে আরো হাজারটা সার্কেল আছে। সো আমরা ওইগুলাতে রিচ করি না কিংবা রিচ করতে পারি না, ওই নিজেদের সার্কেলের মধ্যেই থেকে যায়। সো আমাদের যে ওভারঅল যে পোয়েট্রি যে প্র্যাকটিসটা, ওইটা ছোট ছোট সার্কেল, পকেট, ওই পকেটের বাইরে একটা বিশাল বড় পকেট হয়ে বাইরের
অডিয়েন্সের কাছে কিংবা লোকজনের কাছে পৌঁছাবে, ওটা এখন পর্যন্ত হয়ে ওঠেনি। এটা আই ডোন্ট নো, এটা আমার ব্যক্তিগত মতামত। এটা হচ্ছে গিয়ে ডিবেটেবল হতে পারে, বাট আমার ব্যক্তিগত মতামত হচ্ছে গিয়ে আমাদের দেশে যারা ইংরেজিতে কবিতা লিখে ওরা অনেক স্নোব। স্নোব কি অর্থে? সেটা হচ্ছে গিয়ে ওরা সার্টেন ক্লাস আইডেন্টিটির মধ্যে থাকে, ওই সার্টেন ক্লাস আইডেন্টিটির বাইরে বের হয় না। এই সার্টেন ক্লাস আইডেন্টিটি কিন্তু এলিট আইডেন্টিটি। সো একটা এলিট আইডেন্টিটির মধ্যে যখন আমি থাকবো, সো আমার যে প্রচার এটা ওই এলিট সার্কেলের মধ্যেই থাকবে। যদিও আমি কথা বলতেছি খেটে খাওয়া এভরিডে মানুষের কথা, ওদের কথা বলতেছি, বাট আমার কবিতা ওদের কাছে পৌঁছাচ্ছে না। এটাকে আমি একটু এক্সটেন্ড করে ভাবি যে শুধু যে আসলে কবিদের সার্কেল আর এক কবি বা আর একজন রাইটারের সাথে যোগাযোগ নাই তাও না, বরং আমি বলবো যে অন্য আর্টিস্ট যারা, মানে কবি মানে যে শুধু কবির সাথে মিশবে তা তো না, ফিল্ম মেকার বলো, পেন্টার বলো, সিঙ্গার বলো, কম্পোজার বলো, এদের সাথেও কিন্তু যোগাযোগটা অনেক কম। যেটা ঢাকাতে একসময় পুরোনো সময়ে ছিল। আমি বলবো যে ধরো সৈয়দ শামসুল হক বাংলাদেশের সিনেমায় রেগুলার গান লিখতেন। এখন আমরা কবিরা কিন্তু বাংলাদেশের ছবিতে প্লেব্যাকের জন্য রেগুলার গান লিখবো, এটার জন্য তুমি বললে না স্নব, আমি এই শব্দটা ব্যবহার করবো, এলিটিজম বা ওই ওই ব্যাপারটা আমাদের মধ্যে আছে। আরেকটা হচ্ছে যে আমি বলবো যে এই যে ট্রান্সলেশনের বা হচ্ছে ইংরেজিতে যেমন ডেইলি স্টার বুকস আছে, অনেক পাবলিকেশন আমাদের এখানে একদম পাবলিশার নাই তাও না, ইংরেজিতে বই পাবলিশ করা হয়। বাংলা একাডেমি নিজেও অনেক বই ট্রান্সলেট করে পাবলিশ করে। কিন্তু পাবলিশ করার ব্যাপারে যত যত্ন, তুমি যেটা বললা যে নিজেদের গাফিলতি তো আছেই, কিন্তু এই প্ল্যাটফর্ম গুলো পাবলিশার বলো বা এই ধরনের প্রতিষ্ঠান, তাদের গাফিলতি আমার মনে হয় আরো বেশি। তারা ওই পাবলিশ করতে বা ট্রান্সলেট করাতে যত মনোযোগ বা যত টাকা পয়সা বিনিয়োগ করে, সার্কুলেট করার ব্যাপারে একদমই না, এবং সার্কুলেশনটা বাইরের সার্কুলেশনের ক্ষেত্রে তাদের কোনো মাথা ব্যথাই নাই। না, আবার এখানে আবার আরেকটা পলিটিক্স আছে, মানে পলিটিক্স এরকম, সেটা হচ্ছে মানে সাহিত্যের মধ্যেও এক একটাকে এক এক ধরনের স্পেস দেওয়া। আহ কিরকম? সেটা হচ্ছে গিয়ে উপন্যাসকে বেশি গুরুত্ব দেওয়া, মানে উপন্যাসের বইকে, প্রোজের বইকে বেশি গুরুত্ব দেওয়া, কবিতার বইকে কম গুরুত্ব দেওয়া, ওখানেও একটা পলিটিক্স কাজ করে কিন্তু। মানে যখন পাবলিশাররা যখন কবিতার বই বের করার কথা ভাবে, ওদের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে যে ও কবিতার বই এটা বেশি বিক্রি হবে না। বাংলাদেশে ইংরেজিতে লেখা উপন্যাসও আছে, কবিতাও আছে। নিয়াজ জামান ম্যানের লাইক অ্যামেজিং উপন্যাস আছে। আমি একটা উপন্যাস পড়েছিলাম যেটুকু মনে পড়ে, দ্য সেকেন্ড সীতা। অসাধারণ বই, মুক্তিযুদ্ধের কনটেক্সটে লেখা, একজন সাধারণ নারীর এভরিডে লাইফের গল্প। বাট ওইটার মাধ্যমে মুক্তিযুদ্ধের সময় সে কোথায় কি করেছে ওই স্টোরিজ গুলো উঠে এসেছে, ইংলিশে লিখেছে ম্যাডাম। বইটা একটা অসাধারণ। হ্যাঁ, ওই বইয়ের যে রিচ, হ্যাঁ, কবিতা সেম, কবিতা যেরকম রিচ কম, এই বইয়েরও তেমন খুব একটা রিচ আমাদের বাংলাদেশের লোকজন খুব একটা জানেন, হ্যাঁ, খুব কম। সো আমার কাছে মনে হয় লাইক ওভারঅল বাংলাদেশের যারা আহ, বাংলাদেশে যারা ইংরেজিতে সাহিত্য চর্চা করছে, ওদের মধ্যে কোনো নেটওয়ার্ক কমিউনিটি নাই। এটা আমিও অনেক সময় ফিল করি যে আমার কাছে মনে হচ্ছে যে শুধু ইংরেজিতে লেখা বললে ওইটা যে আমারই এক্সপ্রেশন, আমারই ইমোশন, আমারই এক্সপেরিয়েন্স, এটা আমি আর রিকগনাইজ করতে পারছি না। আমার মনে হয় এই এই জায়গা থেকেও আমাদের এক ধরনের ক্রাইসিস আছে। তো পোস্ট কলোনিয়ালিজম তো এরকমও হইতে পারে নাকি, যে এটা তোমার কাছে আমার প্রশ্ন, যে নজরুলকে আমি খুবই পছন্দ করি, নজরুল আমার খুব প্রিয় কবি। তো নজরুলের একটা কথা, একটা গানের লাইন খুব খুব পরিচিত এবং অনেক চর্চিত, যে শিকল পরেই শিকল তোদের করবো রে বিকল। আমার কাছে মনে হয় এটা একটা খুবই ইন্টারেস্টিং পোস্ট কলোনিয়াল টেকনিক। আমরা কি এই টেকনিকটার সুযোগ হাতছাড়া করছি? আমরা কি আসলে এই ধরনের অনেক সময় রিকগনাইজ করতে ভুল করছি বা ব্যর্থ হচ্ছি? আমার কাছে মনে হয় যেমন ইন্ডিয়ান ইংলিশ, হ্যাঁ, ইন্ডিয়ান ইংলিশ নিয়ে আমি দেখেছি, মানে ইন্ডিয়ানরা দে আর প্রাউড অফ ইট। হ্যাঁ, and they don't feel shy to express that, হ্যাঁ, this is Indian English, they're okay with it. And আমাদের ক্ষেত্রে যে বাংলাদেশি ইংলিশ বলে একটা জিনিস আছে, এটা নিয়ে আমাদের মধ্যে খুব আইডেন্টিটি ক্রাইসিস কাজ করে, লাইক উই ডোন্ট ওন ইট।
হ্যাঁ, সো ওই আইডেন্টিটি ক্রাইসিসটা অনেক স্ট্রং, এন্ড এটা হচ্ছে গিয়ে লাইক খুবই নেকেড নেকেড এই সেন্সে, সেটা হচ্ছে গিয়ে একটা গ্রুপ হচ্ছে গিয়ে ওরা তাদের এই যে লাইক দে আর কামিং ফ্রম দিস বাংলাদেশি ব্যাকগ্রাউন্ড ইংলিশ, এটাকে হাইড করতে চায়। হ্যাঁ, মানে মোর ওয়েস্টার্নাইজড হিসেবে নিজেদেরকে উপস্থাপন করতে চায়। এটা একটা জিনিস আছে। আর হচ্ছে গিয়ে আর যাদের মধ্যে হচ্ছে গিয়ে মানে কারা এটাকে হাইড করতে পারে, যারা হচ্ছে গিয়ে ধরো ওয়েস্টে একাডেমিয়াতে ট্রেন্ড হয়ে এসেছে, যাদের ওই সোশ্যাল এন্ড ইকোনমিক্যাল রিসোর্সেস আছে, তারা ওটাকে হাইড করতে পারে। আর যারা হচ্ছে গিয়ে হাইড করতে পারে না, ওরা হচ্ছে গিয়ে নিজেদেরকে ইনফেরিয়র মনে করে। এটা একটা জিনিস। সো বিশেষ করে যেমন আমার কাছে মনে হয় আমাদের জেনারেশন এখন আগে থেকে মোর ওপেন হচ্ছে। যেমন ধরো ফর এক্সাম্পল তুমি, হ্যাঁ তুমি এই যে একনোলেজ করছো, হ্যাঁ এটা আমাদের বাংলাদেশি ইংলিশ। এই যে আমি একসেপ্ট করছি এটা আমাদের বাংলাদেশি ইংলিশ। সো আমাদের জেনারেশন থেকে আমি বলবো ওই কনসিয়াসনেসটা লাইক মোর তৈরি হচ্ছে, লাইক উই আর বিকামিং মোর অ্যাকসেপ্টিং টুয়ার্ডস ইট। আমরা ওই আইডেন্টিটি ক্রাইসিস থেকে বের হয়ে আসার চেষ্টা করছি। ওই যে ওইটা নিয়ে আমাদের মধ্যে লাইক ইনফিরিয়র ওই যে ইনফিরিয়র কমপ্লেক্সিটি যে কাজ করে, ওইটা আমাদের মধ্যে কাজ করছে না। সো ইট ক্যান বি আমাদেরকে দিয়ে শুরু হতে পারে, এই জেনারেশনকে দিয়ে শুরু হতে পারে। লাইক আমরা নিজেদের যে আইডেন্টিটি, আমাদের বাংলাদেশি ইংলিশে লেখা, বাংলাদেশি ইংলিশ বলে একটা জিনিস, একটা ট্রেন্ড, একটা ধারা, সেটাকে অ্যাপ্রিসিয়েট করা, অ্যাকনোলেজ করা, এন্ড টু বি ওকে উইথ ইট এন্ড টু বি অ্যাকসেপ্টেড এন্ড কমফোর্টেবল উইথ ইট। আমি যখন মানে ইউনিভার্সিটিতে, বিশ্ববিদ্যালয়ে যখন পড়ছিলাম আর কি, ইংলিশ লিটারেচারে পড়ছিলাম, তো ইংরেজি সাহিত্য পড়তে গিয়ে আমাদের একজন স্যার ছিলেন, ওনার নাম ছিল তানভীর স্যার। উনি এখন কানাডায় আছেন। সো তানভীর স্যার বলছিল, উনি লাইক উনি হচ্ছে গিয়ে মানে কনসিয়াসলি ট্রাই করে কোনো অ্যাকসেন্টে, মানে কোনো পার্টিকুলার অ্যাকসেন্টে, লাইক ইংলিশ মানে ব্রিটিশ অ্যাকসেন্ট, আমেরিকান অ্যাকসেন্ট, এরকম কোনো পার্টিকুলার অ্যাকসেন্টে কথা না বলার। কেন এটা উনি কনসিয়াসলি চেষ্টা করে? উনি, উনার কথা হচ্ছে গিয়ে এটা যেরকম উনাদের অ্যাকসেন্ট, ব্রিটিশ অ্যাকসেন্ট, আমেরিকান অ্যাকসেন্ট, অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট, আমারটা আমার বাংলাদেশি অ্যাকসেন্ট। আমি যদি তোমার অ্যাকসেন্ট বুঝতে পারি, তুমিও আমার অ্যাকসেন্ট বুঝতে পারবা। সো উনি কনসিয়াসলি ট্রাই করে উনি বাংলাদেশি অ্যাকসেন্টে কথা বলবে, বাংলাদেশি অ্যাকসেন্টে ইংলিশ বলবে। এন্ড আমি এটাকে খুবই অ্যাপ্রিসিয়েট করি। দ্যাটস হাউ ইট শুড বি। আমি কেন এক্সট্রা এফোর্ট দিব? দিস ইজ হু আই এম, দিস ইজ মাই আইডেন্টিটি। আমি বাংলাদেশি অ্যাকসেন্টে ইংলিশ বললি না, ওকে উইথ ইট। সো দিস ইজ এক্স্যাক্টলি। সামথিং আই অ্যাপ্রিসিয়েট। হ্যাঁ, এক্স্যাক্টলি। আমার এরকম একজন টিচার পেয়েছিলাম, সৈয়দ মঞ্জুরুল ইসলাম স্যার। উনি উনি আমাদেরকে একদম শুরুর দিকে যখন আমাদের ডক্টর ফস্টাস পড়াতে আসে, উনি বললেন যে আহ, মানে ইউ শুড নট বি ভেরি, আই মিন, কনসিয়াস অ্যাবাউট ইউর অ্যাকসেন্ট, ইউ ডোন্ট হ্যাভ টু কেয়ার। এইটা আসলে মানে আমাদের কোনো অ্যাকসেন্ট ফলো করার কোনো জরুরত নাই, কোনো মানে এটা কোনো নেসেসিটি না, বা এটা কোনো ধরনের প্রয়োজন না। তো ওইটা আমাকে আসলে অনেক সাহস দিয়েছিল শুরু থেকে। আদারওয়াইজ তো তুমি যেটা বললা যে আমরা যারা, বিশেষ করে যারা ঢাকার বাইরে, যারা একদম গ্রামের স্কুলে পড়ে এসেছি, তাদের জন্য তো ইটস নেভার পসিবল যে ওই ওই একটা ব্রিটিশ অ্যাকসেন্ট বা আমেরিকান অ্যাকসেন্ট হঠাৎ করে এই বয়সে একটু বড় হয়ে তখন আসলে ওটাকে ক্যাচ করা, বা ওটাকে আমি বলবো এক ধরনের ফলো করা, বা এক ধরনের মিমিক্রির মতো। তো যাই হোক, আমি আবার একটু আমি একদম তোমার কবিতার আলাপে আসতে চাই। তোমার একটা একটা সিরিজ কবিতা, সিটি অফ জিন্স, এবং সেটা তো দিল্লিওয়ালা বলে আমি একটা ওয়েবসাইটেও দেখেছিলাম, এবং হিন্দুস্তান টাইমস আমি যতদূর মনে পড়ে সেটা এসেছিল। তো তোমার পারফরমেন্স আলাপ তো হলোই, এবার মানে কবিতা পাবলিশ করা বা রিডার কেমন পেলে, বা ওই এক্সপেরিয়েন্সটা কেমন পাঠকদের দিক থেকে, তোমার যে রেসপন্স গুলো কেমন ছিল, বা তুমি আসলে পাবলিশ করার এক্সপেরিয়েন্সটাও যদি বলতে, যে সম্পাদকের সাথে কি এক্সপেরিয়েন্স, বা হচ্ছে আম, সব মিলিয়ে ওভারঅল কবিতা পাবলিশ করার এক্সপেরিয়েন্সটা কেমন বাইরে একটা জায়গায়। শেষ করার এক্সপিরিয়েন্স মানে সাথে আমি আর একটা ইন্টারেস্টিং পারফরমেন্স স্টোরিও বলবো। হ্যাঁ, শুরু করি হুম। আগে। তো দিল্লিওয়ালা যে উনি হচ্ছে গিয়ে আহ, আহ, ইন্ডিয়ার একজন নামকরা জার্নালিস্ট, ওনার নাম মায়াঙ্ক অস্টিন সুফি। তো উনি হিন্দুস্তান টাইমস এ কাজ করে।
সো আমি দিল্লিতে থাকতে পোয়েট্রি দরবার নামে একটা হচ্ছে গিয়ে পোয়েট্রি গ্রুপ, ওদের সাথে হচ্ছে গিয়ে কানেক্টেড হয়েছিলাম। ওরা বলে হচ্ছে কি মুশাইরা, মুশাইরা মানে হচ্ছে গিয়ে যেখানে কবিতা পারফর্ম করে আর কি। সেরকম আমি কয়েকটা মুশাইরাতে গিয়েছিলাম। তো যাওয়ার পরে ওখানে অনেক ধরনের অডিয়েন্স ছিল, লাইক যারা কবিতা লিখতেছে, জার্নালিস্ট, যারা পোয়েট্রি অ্যাডমাইরার, বিভিন্ন বয়সের মানুষ ছিল। ওই যে ওই ইয়াগুলাতে মানে যে যে ল্যাঙ্গুয়েজে লিখতেছে, কেউ উর্দুতে কবিতা পড়তেছে, কেউ হিন্দিতে কবিতা পড়তেছে, কেউ বাংলায় কবিতা পড়ছে, যে যেটাতে কমফোর্টেবল। বাংলায় বলছি কারণ ওখানে দুইজন কলকাতায় ছিল, সো ওরা বাংলায় কবিতা পড়েছিল, তারপর আমি ইংলিশে কবিতা পড়েছিলাম। সো ওইখানে অনেক জার্নালিস্টরা ওই ইভেন্টটা কাভার করে। সো মায়া কস্টিন সুফি যে ও ওইখানে এসেছিল ওই প্রোগ্রাম হচ্ছে গিয়ে আমি যেখানে পারফর্ম করেছিলাম। সো ও আমার পারফরমেন্স দেখে ও হচ্ছে গিয়ে আমার কন্ট্যাক্ট নিয়েছে আর কি, যে ইন্দ্রজিৎ যে পোয়েট্রি দরবারের যে মেন কনভেনার, ওনার কাছ থেকে উনি আমার কন্ট্যাক্ট নিয়েছে। তারপরে আমার কন্ট্যাক্ট নিয়ে উনি হচ্ছে গিয়ে যোগাযোগ করলো, বললো লাইক তোমার কবিতা আমার ভালো লেগেছে, আই ওয়ান্ট টু রিড মোর, আমি ফার্স্টে তোমার কবিতা আরো পড়তে চাই, পরে দেন হচ্ছে গিয়ে আই উইল ডিসাইড মানে ফার্দার তোমার সাথে কাজ করা যাবে কিনা। দেন আমি আমার কবিতা শেয়ার করলাম, আমার ইনস্টাগ্রামে যে সোশ্যাল মিডিয়া লিঙ্কস ওগুলা শেয়ার করলাম, তারপর উনি দেখলো, পড়লো, পরে ওনার কাছে মনে হইলো মানে এটা লাইক এটা দুই মানে ওনার কাছে মনে হয়েছে লাইক দ্য পিপল অফ ইন্ডিয়া শুড রিড। হ্যাঁ, কারণ বাইরে থেকে একজন এসে উনি নিজে তো দিল্লি, উনার নামই দিল্লিওয়ালে, সো উনি হচ্ছে গিয়ে লেখালেখির বাইরেও উনি ছবির মাধ্যমে দিল্লি শহরকে উপস্থাপন করে। হ্যাঁ, উনি মেনলি এই জন্যই ফেমাস, উনার ফটোগ্রাফির জন্য। সো উনি বলছে উনি ছবির মাধ্যমে দিল্লি শহরকে প্রকাশ করছে, সেখান থেকে বাইরে থেকে একজন এসে তার কবিতার মাধ্যমে দিল্লি শহরকে প্রকাশ করছে, এন্ড উইথ এ ডিফারেন্ট লেন্স, কারণ ওরা একটা লেন্স থেকে দেখছে, আমি একটা ভিন্ন লেন্স থেকে ওই সেম শহরকে, যে শহরকে ওরা দেখতেছে সেম শহরকে নিয়ে লিখতেছি, কিন্তু এই যে আমি যে ডিফারেন্ট লেন্স নিয়ে লিখতেছি, উনারা লাইক দে ক্যানট ডিনাই ইট, দ্যাটস এ রিয়েলিটি এজ ওয়েল। এবং এটার পরে হিন্দুস্তান টাইমসে আমার যখন কবিতা ছাপা হলো, সেটা দেখে আমার সবচেয়ে ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স হয়েছে। সেটা হচ্ছে গিয়ে হিমালয়ে হিমালয়ে হিমাচল প্রদেশ, হ্যাঁ, হিমাচল প্রদেশের শানগার নামে একটা জায়গা আছে, যেটা হচ্ছে গিয়ে একটা ভ্যালি। হ্যাঁ, সাঞ্জ ভ্যালিতে শানগার নামে একটা জায়গা আছে। ওই জায়গার একটা ক্যাফে, ওই ক্যাফের যে ওনার, সে হচ্ছে গিয়ে হিন্দুস্তান টাইমস আমার ইন্টারভিউ দেখেছে, দেখে সে যোগাযোগ করে আমার কাছে হচ্ছে গিয়ে পৌঁছেছে। সে আমাকে বলল ওনার হচ্ছে গিয়ে ওই ইয়াতে শানগারে একটা ছোট ক্যাফে আছে আর একটা হোমস্টে আছে। সো ওই ক্যাফেতে উনি চায় আমি গিয়ে কোন একটা উইকেন্ডে গিয়ে আমি আমার কবিতা পারফর্ম করি, মানে ওখানে যারা হচ্ছে গিয়ে যে টুরিস্ট যারা আসবে ওদের উইকেন্ডের এটা হচ্ছে গিয়ে একটা পারফরমেন্স, মানুষ যেরকম একটা ছোট মিউজিক্যাল সন্ধ্যা, এটা হচ্ছে একটা ছোট কবিতা সন্ধ্যা। আর পাবলিশিং এর ক্ষেত্রে আমি যেটা বলবো, this world is all about networks. As much as you have talent, as much as you have potential, you need to have equal networks. Without networks, you can't do anything. For reach, you need networks. So, and networking is a skill. In this age, এখনকার যুগে নেটওয়ার্কিং ইজ এ স্কিল। এক্স্যাক্টলি। আমরা একদম শুরু শেষের দিকে চলে এসেছি। আমার তোমার কাছে একটা ছোট্ট প্রশ্ন আছে, কেমন সময় কাটছে এখন এবং তুমি কি পড়ছো বেসিক্যালি, এখন কি পড়ছো, সেটা নিয়ে একটু শুনবো এবং শেষ করতে চাই তোমার যে কোনো কবিতা থেকে একটু যদি পড়তে থাকো, আমরা কবিতা শুনতে শুনতে শেষ করতে চাই। আমি রিসেন্টলি পড়ছি হচ্ছে গিয়ে অরহান পামুকের মাই নেম ইজ রেড। সো এই বইটা আমি আগে আরো দুইবার পড়া শুরু করেছি। আমি জানি না, কিছু একটা হয়, লাইক 50-60 পেজ পরে আমি আবার বইটা রেখে দিই। হ্যাঁ, তারপর আবার শুরু করি, আবার রেখে দিই। এবার তৃতীয়বারের মতো আমি বইটা পড়ছি, এবার আমি 120 পেজেসে আছি। আই হোপ এবার আমি শেষ করতে পারবো। আচ্ছা, তো আমার সো মানে এখন পর্যন্ত আমি যেটা পড়ছি, সো একটা কনস্ট্যান্ট কি বলবো স্ট্রাগল কিংবা একটা কনস্ট্যান্ট দ্বৈততা নিয়ে বইয়ে আসে। সেটা হচ্ছে গিয়ে একটা ইস্টার্ন আর্ট আর একটা ইউরোপিয়ান আর্ট, লাইক ওখানে তো মিনিয়েচার আর্ট এগুলা নিয়ে বলে, ক্যালিগ্রাফি এন্ড অল। সো ইস্টার্ন আর্টের একটা ব্যাপার থাকে হচ্ছে গিয়ে
তুমি যখন একটা আর্ট ক্রিয়েট করবা, তোমার যে শিল্প, ওইখানে শিল্পীর কোনো হচ্ছে গিয়ে চিহ্ন থাকবে না, মানে শিল্পীর সাইন থাকবে না। ওই আর্টটা হয়ে যাবে ইউনিভার্সাল, আর্টটা বিলীন হয়ে যাবে। লাইক অডিয়েন্স উইল রিপ্রেজেন্ট, অর অডিয়েন্স উইল ইন্টারপ্রেট ইট। এখানে শিল্পীর আর ব্যক্তিগত বলে কিছু থাকবে না, এটা ছেড়ে দিবে। হ্যাঁ, আবার ওয়েস্টার্ন আর্টে যেটা হয়, ছবির নিচে হচ্ছে গিয়ে সিগনেচার থাকে প্রতিটা আর্টিস্টের। সো মানে ওইটা যে একজন ইন্ডিভিজুয়ালের কাজ, ওই ইন্ডিভিজুয়ালের রিপ্রেজেন্টেশন হিসাবে ওরা একটা সিম্বল রাখতে চায়। হ্যাঁ, সো এখন পর্যন্ত আমি মানে যতটুকু পড়েছি এই বইয়ে, এই ডাইকোটমি নিয়ে আলোচনা হচ্ছে। যাই হোক, আমরা শেষ করতে চাই তোমার কবিতা দিয়ে। আচ্ছা, আমার এই কবিতাটার নাম হচ্ছে আনসেড। অ্যাবাউট লিভিং, passing by moments, memories, people. Time is a foe sometimes on a cold night, and a friend sunny day. What do you do when you find time, a friend and foe together? What do you do when you feel ecstatic and melancholic together? It's about the emptiness that lingers on. The fulfillment is always short lived, like a hug. Every city witnesses desperate stories, lonely stories, strange ones, happy ones. Can the city decide which ones to remember, which ones to forget? Cafes, alleys, art galleries, what do they reflect? Life? Whose? Yours? Mine? The artists? The characters on the canvases? One looks, another feels, and left with urges to touch. People say life is a beautiful coincidence. Milan Kundera says it's accidental. Here it feels like a beautiful accident, transient and wild, like hilly flowers. An afternoon leaves, beautiful crowds pass by, a wonderful feeling stays.